আসসালামু আলাইকুম, স্বাগত মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি তামান্না নাহিদ খান। শুরুতেই মিল্ক ভিটা সংবাদ শিরোনাম। বিশ্ব বাজার অস্থির হলেও বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ থাকবে স্বাভাবিক, জানিয়েছেন সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ। যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাসী বাংলাদেশ, আক্রান্ত হলে জবাব দেয়া হবে। প্রশিক্ষণ বিমান সংযোজন অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা আরও 6 মাস স্থগিতের সিদ্ধান্ত। সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি, দাবি ফখরুলের। স্বাধীনতা ও জাতীয় দিবসে নাশকতার কোনো আশঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ গোয়েন্দা নজরদারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 17 ও 18 মার্চ দেশব্যাপী দেওয়া হবে বুস্টার ডোজ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কাল। টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দর্শক, শুনলেন মিল্ক ভিটা শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে বুধবারের আয়োজন নগদ দর্পণ। এবার বিস্তারিত। ইউক্রেন যুদ্ধে বিশ্ব বাজারে অস্থিরতা বাড়লেও বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। রাজধানীর একটি হোটেলে ঢাকা রিয়াদ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে তিনি একথা জানান। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে সৌদি ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি। দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত মিজানুর রহমানের রিপোর্টে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তেলের বাজার স্থিতিশীল রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ পর্যন্ত তেলের সরবরাহ নিয়ে শঙ্কার কিছু নেই। পাশাপাশি বাংলাদেশের তেলের সরবরাহ অব্যাহত রাখার বিষয়েও তিনি আশ্বস্ত করেছেন। We are committed to a stable oil market and that all indications are that there is no concern regarding the supply of oil. Thank you. এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, সৌদি আরব বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে চায়। সৌদি কোম্পানিগুলো বাংলাদেশের সাথে বড় অংশীদারিত্বে বিনিয়োগ করতে চায় বলেও উল্লেখ করেন তিনি। ইকোনমিক জোন, সেইখানে যদি সৌদি সরকার, সৌদির কোম্পানিগুলো তারা আসতে চায়, উই উইল প্রোভাইড দেম আমাদের যত ধরনের ফ্যাসিলিটিস, উইল প্রোভাইড দোজ ফ্যাসিলিটিস টু দ্য বাংলাদেশ এন্ড সৌদি আরব, ওয়ার্কিং টুগেদার ইন পার্টনারশিপ, ইন কোলাবোরেশন ফর দ্য ওয়েলবিং অফ অল হিউম্যানিটি। বিশ্ব খাদ্য নিরাপত্তার বিষয়ে একসঙ্গে কাজ করতে চায় দুই দেশ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়ে একসঙ্গে দুই দেশ কাজ করবে। এছাড়া হজে হয়রানি কমাতে ভিসা প্রক্রিয়ার সকল কার্যক্রম ঢাকায় রাখার প্রস্তুতিও শেষ পর্যায়ে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মিজানুর রহমান, মাই টিভি, ঢাকা। যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাসী বাংলাদেশ, আক্রান্ত হলে জবাব দিতে হবে বলে বিমান বাহিনীর সদস্যদের জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান গ্লোব জি-120 টিপি সংযোজন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখার বিমান বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী। উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। রাকিব হাসানের রিপোর্ট। বৈপ্লবিক পরিবর্তনের বিমান বাহিনীর বহরে যুক্ত হলো আধুনিক প্রশিক্ষণ বিমান গ্লোব জি-120 টিপি। যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাহিনীর উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এ বাহিনীর আধুনিকায়নে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। জানান ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। আওয়ামী লীগ আসার পর আবার আমরা পুনরায় এই বাহিনী গড়ে তোলার ব্যবস্থা নিই। অত্যাধুনিক বিমান MiG-29 ক্রয় করি, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রেডার, ক্ষেপণাস্ত্র, প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম আমরা এবং নতুন নতুন ঘাঁটি এবং ইউনিট ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের পদক্ষেপ নিই। সেই সাথে সাথে বিমান বাহিনীর অবকাঠামোগত উন্নয়নও অব্যাহত রয়েছে। কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট থাকতে বিমান বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দেন সরকার প্রধান। আমরা শান্তিতে বিশ্বাস করি, যুদ্ধে বিশ্বাস করি না। আমাদের
আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, আমাদের সেই দক্ষতা অর্জন করতে হবে নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার। সেভাবে আমাদের সবসময় প্রযুক্তিগত শিক্ষা, যুদ্ধের শিক্ষা, সব শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে। সীমিত সম্পদ আর নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও দেশ এবং দেশের বাইরের প্রতিবার স্বাক্ষর রাখায় অভিনন্দন জানিয়ে বিমান বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা। যে আমরা শুধু আমাদের দেশ না, আমরা আন্তর্জাতিক পর্যায়েও শান্তি রক্ষায় আমাদের বিমান বাহিনী অবদান রেখে যাচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনী কাজ করে যথেষ্ট সুনাম অর্জন করেছে। আমাদের সশস্ত্র বাহিনী সেখানে ভূমিকা রাখছে। কাজে সেই ক্ষেত্রেও আমি মনে করি অনেক পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তাদের কাজ করতে হয়। সেই ক্ষেত্রে বিবেচনা করে আমি সবসময় মনে করি আমাদের প্রতিটি বৈমানিক, প্রতিটি সেনা সদস্য প্রত্যেকেই আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং পাক। এর আগে বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস উপভোগ করেন প্রধানমন্ত্রী। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করতে কাজ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদী দূষণ রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগার ফেজ 2 এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান। ভূগর্ভ পানির চাপ কমাতে বৃষ্টির পানি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। রাকিব হাসানের আরও একটি রিপোর্ট। চট্টগ্রাম ওয়াসায় শেখ হাসিনা পানি শোধনাগার ফেজ 2 প্রকল্প চালু হওয়ায় দৈনিক পানির উৎপাদন 15 কোটি লিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে 50 কোটি লিটারে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বন্দর নগরীর উন্নয়নে সরকারের নানা প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। প্রথম চট্টগ্রামে আন্তর্জাতিক বিমান বন্দর, এটা আওয়ামী লীগ সরকারই করে দেয়। আজকে ঢাকার সাথে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি করেছি। ঢাকা থেকে একেবারে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত রেল লাইন, সেটা আমরা ইতিমধ্যে কাজ প্রায় সমাপ্তির পথে, সেটা আমরা করে দিচ্ছি। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে নির্মাণ করা হয়েছে। সরকার প্রধান বলেন, সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করা হচ্ছে। নদী দূষণ রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। চট্টগ্রাম ঢাকা বলে না, সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত যেন পরিশুদ্ধ পানি মানুষ পান করতে পারে তার ব্যবস্থা আমরা নিচ্ছি এবং এ কাজ অব্যাহত আছে। অন্তত বলতে পারি যে এখন প্রায় 90% মানুষই পরিশুদ্ধ পানি পেতে পারে, সে ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। পানি ব্যবহারে সবাইকে মৃতব্যয়ী হওয়ার পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণের পরামর্শ দেন শেখ হাসিনা। শুধুমাত্র পানি শোধন করেই যে আমরা দেব তা না, কিন্তু বৃষ্টির পানি সংরক্ষণ করাটা এবং সেটা ব্যবহার করা, এটা একান্তভাবে দরকার। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। পানির ধারণ ক্ষমতা যাতে বাড়ে। খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত মেয়াদ আরও 6 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিয়ম অনুযায়ী এখন কিছু আনুষ্ঠানিকতা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করবে। এর আগে একই প্রক্রিয়া অনুসরণ করে খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। 1 মার্চ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ও শর্ত শিথিলের বিষয়ে সরকারের কাছে আবেদন করেন পরিবারের সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এসকান্দার এ সংক্রান্ত আবেদন করেন। এরপর আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় আজ মতামত দিয়েছে। 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে প্রথমে 6 মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। খালেদা জিয়াকে আটক রেখে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ কষ্টে আছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। মানিকগঞ্জ এবং নোয়াখালীতে আলাদা 2টি স্মরণ সভায় তারা এসব কথা বলেন। প্রতিনিধিদের সহায়তায় মাহবুব সৈকতের রিপোর্ট। বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ায় নেতাকর্মীদের নিয়ে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ করেন বিএনপি মহাসচিব।
পরে আলোচনা সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার দণ্ড এবং শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসুস্থ অবস্থায় তাকে আজকে আটক করে রাখা হয়েছে, বন্দী করে রাখা হয়েছে। তার অসুস্থতার চিকিৎসা পর্যন্ত তাকে ঠিকমতো করতে দেওয়া হয় না, বাইরে যেতে দেওয়া হচ্ছে না। 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, অর্থাৎ বিএনপি রাজনীতিকে পুরোপুরি নির্মূল করছে। অন্যদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরে বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতারা। পরে আলোচনা সভায় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সরকারি দলের নেতাদের কারসাজি রয়েছে বলে অভিযোগ করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এই সরকারের লুটপাট এবং ব্যর্থতার জন্য আজকে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি। এই সিন্ডিকেটের মালিক কারা? যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ ব্যবসায়ী। এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না, চেষ্টাও করবে না, কারণ তাদের লাভের জন্য তারা করছে। মাহবুব সৈকত, মাই টিভি। 25 মার্চ গণহত্যা ও 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাশকতার কোনো আশঙ্কা নেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে কোনো নাশকতা দমনে সর্বোচ্চ গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক। ভিভিআইপি সহ সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিতের বিষয় তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2022 উদযাপন উপলক্ষে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সকল অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি। গণহত্যা দিবস এবং 26শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোনো ধরনের নাশকতা কঠোরভাবে দমন করা হবে। সব ধরনের অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। আয়োজন ও অংশগ্রহণে যথারীত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। 17 থেকে 31 মার্চ পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজ মিলিয়ে 3,15 লাখ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 17 ও 18 মার্চ দেশব্যাপী বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন হবে বলেও জানান তিনি। দ্বিতীয় ডোজের 4 মাস পরেই বুস্টার ডোজ নেওয়া যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। টিকার যথেষ্ট মজুদ আছে বলেও জানান মন্ত্রী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর এই 17 মার্চ, দ্যাট ইজ আগামীকালের যে জন্মবার্ষিকী বলতে পারেন উদযাপন উপলক্ষে আমরা শুরু করছি এবং এটা কন্টিনিউ করবে 31 মার্চ পর্যন্ত, মানে সারা মাস ব্যাপী এই কার্যক্রম আমাদের চলমান থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দিনটিকে ঘিরে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এজন্য টুঙ্গিপাড়া সহ জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সমাধিসৌধ কমপ্লেক্সে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিনিধি আরিফুল হক আরিফের রিপোর্ট, জানাচ্ছেন রিফাত আঞ্জুম। করোনার সংক্রমণ কমে যাওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। আর এ কারণে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমাদের একটাই চাওয়া এবং পাওয়া, বাঙালি জাতি তার আদর্শকে সামনে নিয়ে
আমরা সামনের দিকে এগিয়ে যাব। শিশু দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসবেন, এজন্য অধীর আগ্রহে প্রধানমন্ত্রীকে বরণ করতে অপেক্ষায় রয়েছে গোপালগঞ্জের শিশুরা। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু সমাধিসৌধের ১ নম্বর গেটের সামনে আয়োজন করা হয়েছে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের প্রস্তুতি চলছে জেলা শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে। 17 মার্চ জাতীয় শিশু দিবস, এই দিন বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিল। আজকে আমাদের শেষ রিহার্সেল এইখানে, আর কালকে থেকে আমরা টুঙ্গিপাড়া রিহার্সেল করব। এজন্য আমরা খুবই আনন্দিত ও গর্বিত। এবছর আমরা অনেক ধুমধামের সাথে পালন করতে যাচ্ছি এবং এখন আমাদের এখানে মহড়া চলছে। দিবসটি উপলক্ষে টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে দেশের 64 জেলার স্টল নিয়ে বসবে সপ্তাহব্যাপী লোকজ মেলা। এর প্রস্তুতিও শেষ পর্যায়ে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। আমাদের আগামী 21 তারিখ থেকে টুঙ্গিপাড়াতে একই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি লোকজ মেলা অনুষ্ঠিত হবে 1 সপ্তাহ ব্যাপী। সেই লোকজ মেলারও আমাদের প্রস্তুতি সম্পন্ন এবং আমাদের সারা দেশ থেকে বিভিন্ন বিষয়ের আমাদের এই মেলাতে আমাদের লোকজন আসবে এবং যারা লোকজ মোটিভের উপরে যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে তারা তাদের মেলাতে উপস্থাপন করবে। এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনে জেলা জুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে টুঙ্গিপাড়াকে ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে। রিফাত আঞ্জুম, মাই টিভি নিউজ ডেস্ক। এবার অগ্নিঝরা মার্চ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের 16ই মার্চ বঙ্গবন্ধু ইয়াহিয়া খানের বৈঠকের ফলাফল কি হয় তা জানতে দেশব্যাপী দিনভর অপেক্ষায় ছিলেন। বঙ্গবন্ধুর ডাকা চলমান অসহযোগে একাত্মতা প্রকাশ করে এদিন দেশের সর্বত্র উড়ানো হয় কালো পতাকা। পাড়া মহল্লায় গড়ে উঠতে থাকে সংগ্রাম কমিটি। সব শ্রেণী পেশার মানুষ বেরিয়ে আসতে থাকে রাজপথে। বিস্তারিত রেজা রায়হানের রিপোর্ট। প্রতীকী প্রতিবাদ হিসেবে গাড়িতে কালো পতাকা উড়িয়ে এদিন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠকের জন্য রওনা হন বঙ্গবন্ধু। ঢাকায় তৎকালীন প্রেসিডেন্ট ভবন, বর্তমান রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় সকাল 10টায় শুরু হয় বৈঠক, শেষ হয় দুপুর 12টা 50 বৈঠক শেষে বঙ্গবন্ধু সাংবাদিকদের জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে, আরও আলোচনা হবে, তবে ইয়াহিয়ার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। এদিনই ভারত তার ভূখণ্ডের উপর দিয়ে সব বিদেশি বিমান পূর্ব পাকিস্তানে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। পশ্চিম পাকিস্তান থেকে বিমানযোগে পূর্ব পাকিস্তানে সৈন্য পরিবহন বন্ধ করতেই এই ব্যবস্থা নেওয়া হয় সেদিন। এদিন ময়মনসিংহের জনসভায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পাকিস্তান শাসকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের পাওনা বাংলাদেশকে বুঝিয়ে দিন। অন্যদিকে চট্টগ্রামের লালদিঘি ময়দানে বুদ্ধিজীবীদের সভায় আবুল ফজল, সৈয়দ আলী আহসান, ডক্টর আনিসুজ্জামান সহ অনেকেই বঙ্গবন্ধুর ডাকা অসহযোগ আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন। এদিনই বঙ্গবন্ধুর নতুন নির্দেশ আসে। শুল্ক কর, আবগারি কর ও বিক্রয় কর সমূহ এখন থেকে স্টেট ব্যাংক অব পাকিস্তানে জমা না করে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকে জমা করতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্ব গুণ আর বাংলার স্বাধীনতাকামী মানুষ এভাবেই অসহযোগ আন্দোলনকে এগিয়ে নেয় তার চূড়ান্ত লক্ষ্যের দিকে। রেজা রায়হান, মাই টিভি, ঢাকা। ভারতের কারাগারে 3 মাস ধরে জেল খাটছেন পটুয়াখালীর আলিপুর বন্দরের 15 জেলে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে ভারতের জলসীমায় চলে যাওয়ায় তাদের আটক করে দেশটির কোস্টগার্ড। উপার্জনক্ষম মানুষগুলো না থাকায় কষ্টে দিন যাপন করছেন পরিবারের সদস্যরা। কলপাড়া কুয়াকাটার প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। গত ডিসেম্বরে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে ভারতীয় জলসীমায় চলে যায় পটুয়াখালীর আলিপুর বন্দরের 2টি মাছ ধরা ট্রলার। দেশটির কোস্টগার্ডের হাতে আটক হয় 15 জেলে। প্রায় 3 মাস ধরে তারা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে জেল খাটছেন। এদিকে পরিবারের উপার্জনক্ষম মানুষগুলো কারাবন্দী থাকায় দিশেহারা স্বজনেরা। সে তো আর নাই, সে একজনই আমাদের কামাইদার ছিল। আমার ছেলের জানি অর্ধাহারে অনাহারে দিন কাটলেও তাদের সহায়তায় কেউ এগিয়ে আসেনি। একবেলা খাওয়ান দিলে আরেক বেলা খাওয়ান দিতে পারি না।
ভারতের কারাগারে থাকা জেলেদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। তালিকা করার পরবর্তীতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, যাতে তাদের ভারতীয় কারাগার থেকে আমরা ছাড়িয়ে আনতে পারি। অসহায় পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এই পরিবারের জন্য মানবিক দিক বিবেচনা করে আমরা তাদেরকে আমাদের যে খাদ্য সহায়তা আছে আমরা সেই সহায়তা তাদের বাসায় অতি দ্রুত পৌঁছে দিব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ ডেস্ক। এবার নগর দর্পণ। ময়লা আবর্জনা আর দুর্গন্ধের ভাগাড়ে পরিণত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণগাঁও এলাকা। এতে ওই এলাকায় রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে বলে জানান দক্ষিণগাঁও এলাকাবাসী। রাজধানীর দক্ষিণগাঁও এলাকার নানা সমস্যার কথা জানাচ্ছেন এস.এম. খোরশেদ আলম। ক্যামেরায় ছিলেন ইমরান হোসেন। দুর্গন্ধযুক্ত ময়লার ভাগাড়ের এই দৃশ্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণগাঁও দাসপাড়া এলাকার। দীর্ঘদিন ধরে রাস্তার পাশে এভাবেই ময়লা পড়ে আছে। ২ বছর ধরে আমরা অস্বস্তির ভিতরে আছি। এখানে বাসটা ঠিক মতন থাকতে পারে না, তারপরে গাড়িগুলো জাম থাকে। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু বলে জানান তারা। যে অবস্থা, এখানে কোনো মানুষ বসবাস করার মতো ব্যবস্থা নাই। এতে মশা মাছির প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে দক্ষিণগাঁও। গন্ধ, মশা মাছি সবকিছু কুকুরে জ্বালায়। একাধিকবার এটাকে দরখাস্ত দিয়েছে, আমাদের কাছে রিটেন আছে। সেই রিটেন থাকার পরেও আসলে এটার কোনো সুব্যবস্থা আমরা এখন পর্যন্ত পাইনি বা দেখিনি। সহসা এই ময়লা সরিয়ে ফেলার কোনো আশার বাণী জানাতে পারেননি ওয়ার্ড কাউন্সিলর। একটা জিনিস নতুনভাবে গড়ে তোলা, একটা জিনিস হয়ে রয়েছে ওইটাকে সুন্দর করে সাজানো গোছানো, আমাদের জিনিসটা একদম নতুন। কাজেই সমস্যাগুলো সমাধানের জন্য সময় লাগবে। তবে জমিয়ে থাকা এসব ময়লা সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান নির্বাহী ফরিদ আহমদ। আগামী 2 বছরের ভিতরে আমার সকল ওয়ার্ডগুলো, আমার এই যে সকল ওয়ার্ডে একটি করে বর্জ্য স্থানান্তর কেন্দ্র হয়ে যাবে এবং এই যে বর্জ্য ব্যবস্থাপনায় এটা তখন আর ন্যূনতম কোনো সমস্যা থাকবে না। দর্শক, এই নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাই টিভি। আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাই টিভির সাথে, সঙ্গে থাকবো আমি এস.এম. খোরশেদ আলম। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানীতে রুশ হামলা জোরদারের মধ্যেই কিয়েভ সফরে প্রতিবেশী 3 দেশের প্রধানমন্ত্রী পাশে থাকার বার্তা দিলেও যুদ্ধের 20তম দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যত স্বীকার করে নিলেন আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য হবে না ইউক্রেন, আর এটা দেশবাসীর মেনে নেওয়া উচিত। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ঝুঁকির সতর্কবাণী সত্ত্বেও ট্রেনে কিয়েভ সফর করেন পোল্যান্ড, স্লোভানিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা। 3 প্রধানমন্ত্রীর এ সফরের উদ্যোক্তা পোল্যান্ড। মঙ্গলবার বিকেলে কারফিউ বলবৎ হবার পর কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন 3 প্রধানমন্ত্রী। পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে নিয়ে ব্রিফিং করেন তারা। এই যুদ্ধে ইউক্রেন যে একা নয়, এই বার্তা দেওয়াই এই সফরের উদ্দেশ্য। তবে রুশ সেনা কিয়েভের যত কাছে পৌঁছাচ্ছে, তাৎপর্যপূর্ণ বদল ধরা পড়ছে জেলেনস্কির বক্তব্যেও। রাশিয়া আক্রমণের 20তম দিনে এক ভিডিও বার্তায় জেলেনস্কি কার্যত জানিয়ে দিলেন ইউক্রেন আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য হবে না, এটা দেশবাসীর মেনে নেওয়া উচিত। এদিকে কিয়েভের শহরতলিতে ব্যাপক গুলিবর্ষণের মধ্যে আটকে পড়া ফক্স নিউজের এক সাংবাদিক ও ক্যামেরাম্যান নিহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে লাইভ টিভি নিউজে যুদ্ধবিরতি পোস্টার প্রদর্শনে দেয়া আটক রুশ সাংবাদিককে ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ। একই সাথে 355 দিন ধরে মহাকাশে থাকা যুক্তরাষ্ট্রের মার্ক ভান ডে হেইকে রুশ ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ তৈরি হলেও তাকে বাড়ি ফিরিয়ে আনার ব্যাপারে নিশ্চিত করেছে রাশিয়া। মার্জিয়া মান্নান, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি মিল্ক ভিটার সংবাদ শিরোনাম। বিশ্ববাজার অস্থির হলেও বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ থাকবে স্বাভাবিক, জানিয়েছেন সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ। যুদ্ধে নয়, শান্তিতে বিশ্বাসী বাংলাদেশ, আক্রান্ত হলে জবাব দেয়া হবে। প্রশিক্ষণ বিমান সংযোজন অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা আরও 6 মাস স্থগিতের সিদ্ধান্ত, সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি, দাবি ফখরুলের। স্বাধীনতা ও জাতীয় দিবসে নাশকতার কোনো আশঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ গোয়েন্দা নজরদারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 17 ও 18 মার্চ দেশব্যাপী দেওয়া হবে বুস্টার ডোজ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কাল টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।